কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন গল্প চলে এসেছে আর এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত গল্প পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। প্লিজ এমনটা করবেন না আমার সাথে। আমি আপনার পায়ে ধরি। আমার বয়স যখন 18 বছর তখন আমার মা মারা যান। বাবা আবার বিয়ে করেন। আমার নাম মোহাম্মদ আল মামুন। আমার বাবা শহরের নামকরা একজন ব্যবসায়ী, তার নাম আরিফুল সাহেব। আর বাবার দ্বিতীয় স্ত্রীকে আমি আন্টি বলে রাখি। আমার বাড়িতে দাদি আছে। দাদি আমাকে অনেক ভালোবাসে। মা মারা যাওয়ার পর থেকেই বাবা যখন আবার বিয়ে করেন তখন আমি রাগ করে ইতালি চলে আসি। এখানে আমি আমার ফুপির বাড়িতে থেকে লেখাপড়া শেষ করে আজ আমি আবার বাড়ি যাচ্ছি। বাংলাদেশে এয়ারপোর্ট হতে বাইর হব ঠিক তখনই একটা মেয়ে আমাকে প্রপোজ করে। আই লাভ ইউ। এই মেয়ে, আপনি আমাকে চেনেন যে প্রপোজ করছেন? আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে বাজি ধরেছি যে এখনই কাউকে পটাবো। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু ফুলটা নিন। আমি ফুলটা নিয়ে মেয়েটির মুখে ছুঁড়ে মারলাম আর চলে আসলাম। বাইরে এসে যখন গাড়িতে উঠব তখন ওই শোন। এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে তুই করে কথা বলছেন? আরে তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? আর শোন, তুই কখনো জিএফ পাবি না। আর তোর বউ হবে দজ্জাল, প্রতি রাতে তোকে মারবে। তুই কি বললি? বলেই একটা পানির বোতল আমার দিকে ছুঁড়ে মারলো আর আমার শার্টটা ভিজে গেল। আর তাতে সাথে সাথে হুম, সাথে সাথে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেল। কুত্তি পাগলি, পালালি কেন? একবার তোকে পাই তারপর বুঝাবো আমি কে। গাড়িতে উঠে শার্টটা চেঞ্জ করলাম আর মনে মনে অনেক বকলাম। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই, কেমন আছিস দাদু ভাই? তোমাকে ছাড়া কেমন করে ভালো থাকি বুড়ি? এতদিন লাগলো বুড়ির কাছে আসতে? কি করব বলো তো, লেখাপড়া যে চাপ তার জন্য আসতে পারিনি। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। তা একবার তো বলবি যে আজকে আসবি। তোমাকে সারপ্রাইজ দিব বলে তো বলিনি। বাড়িতে আর কাউকে দেখছি না তো। সবাই একটু বাইরে গেছে, এক্ষুনি সবাই আসবে। আচ্ছা, তুই তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। না দাদি, এখন খাবো না, আগে একটু রেস্ট নিই তারপর। এত দূর থেকে আসলি, খিদে লাগেনি তোর? অনেক খিদে লেগেছিল তাই খেয়ে আসছি। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট নে। আমি রুমের ভিতরে ঢুকে দেখি ঠিক যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে মাথা রাখতেই ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর আব্বু ডাক দিলেন আর আমার ঘুম ভেঙে যায়। কেমন আছিস বাবা? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আসবি একবার তো বলবি। কেন, না বলে কি আসতে পারবো না? এখনও রেগে আছিস আমার উপরে? আমি তো সবার ভালোর জন্য বিয়েটা করেছি। সবার না বললেন? আপনার ভালোর জন্য। বিয়ের পর আপনার সাথে তার রিলেশন ছিল, তাই আমার মা মারা গেছে। তুই আমাকে ভুল বুঝে। কথা না শেষ হতেই আমার ছোট বোন তিশা, বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে, বাবাকে ডাক দিল। আমি ভিডিও কলে ওর সাথে কথা বলতাম। আমাকে চিনতে পারছো তিশা? হ্যাঁ, তুমি তো আমার বড় ভাই। ভিতরে এসো, এখানে বসো। তিশা ভিতরে এসে খাটের উপরে বসে পড়ল। এই নাও, এটা তোমার জন্য। একটা চকলেটের বক্স এগিয়ে দিয়ে বললাম। থ্যাংক ইউ ভাইয়া। আমার গালে কিস দিয়ে বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। তারপর আমি ফ্রেশ হয়ে তিশাকে নিয়ে নিচে নামলাম। দেখি আমার সব প্রিয় খাবার রান্না করা হয়েছে। কেমন আছিস বাবা? ভালো, আপনি ভালো আছেন আন্টি? মাকে আন্টি কেন বলছিস? ভাইয়া, আমার মাকে মা বলে ডাকো না কেন? খাবার দাও মা, আমি আমার বোনকে ভালোবাসি তাই মা বলে ডাকলাম। দিচ্ছি বাবা। আমি আম্মুর দিকে চেয়ে দেখি সে হাসতেছে আবার কান্না করতেছে। আজ প্রথমবার মা ডেকেছি, হয়তো তার জন্যই চোখে পানি এসে গেছে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখন তিশা আমার রুমে আসলো আর বলল আমার সাথে ঘুমাবে। তিশার বয়স 7 বছর। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে লাগলাম।
নাস্তার টেবিলে আব্বু জিজ্ঞাসা করলো, তা কোম্পানিতে কবে জয়েন করবি? কাল থেকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। পরদিন সকালে নাস্তা করে অফিসের জন্য রওনা হলাম। রাস্তায় গাড়ি থামিয়ে মায়ের কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া চাইলাম। মা, আজকে আমার অফিসের প্রথম দিন, আমার জন্য দোয়া করো। আর তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি যেন তাকে খুঁজে পাই। আজ আমি যাই মা, আমার জন্য দোয়া করো। রাস্তায় এয়ারপোর্টের ওই মেয়েটাকে দেখতে পেলাম। দেখি হেঁটে যাচ্ছিল। তখন রাস্তায় পানি দেখতে পেলাম, আর মাথায় দুষ্টু বুদ্ধি এসে হাজির হলো। আমি গাড়ি অনেক স্পিডে চালানোয় রাস্তার পানি মেয়েটাকে গোসল করিয়ে দিল। ওই বানর, সাহস থাকলে গাড়ি থেকে নাম। আমি একটু দূরে গিয়ে গাড়ি থামিয়ে মাথা বের করে হাসতে লাগলাম, কারণ ওর যা হাল হয়েছে যে কেউ দেখলে হাসবে। হায়, তুই দাঁড়া, আমি আসতেছি। চিনতে পারছো আমাকে? বলেই মেয়েটি দিল দৌড়, আর আমি গাড়ি নিয়ে হাওয়া হলাম। বাঁদর, হনুমান, ইঁদুর, বিড়াল, তোর জন্য আজ যদি আমি চাকরি হারাই, তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো। পানি দিয়ে কোনো রকম পরিষ্কার করে অফিসের জন্য রওনা দিল মেয়েটি, কারণ অফিস থেকে বারবার ফোন করছে। তাই এখন বাড়িতে গিয়ে চেঞ্জ করে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আমি অফিসে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আব্বু পরিচালকদের সাথে পরিচয় করিয়ে দিল। জামিল সাহেব, বর্ষা কোথায়? স্যার, বর্ষা এখনো আসেনি। মানে? কাল তো আমি সবাইকে জানিয়ে দিয়েছি, আজ যেন সবাই সময় মতো উপস্থিত থাকে। আমি ফোন করেছিলাম, বলল আর 10 মিনিট লাগবে। আব্বু, বর্ষাকে? বর্ষাকে আমি মেয়ের মতো আদর করি, অনেক ভালো একটি মেয়ে, তার সাথে দেখা হলেই বুঝবি। আর যদি বর্ষা কখনো কাজে ভুল করে, তুই কিছু বলিস না, আমার কাছে বলিস, আমি বর্ষাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে স্যার, মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলেন। এদিকে বর্ষা, ওই মেয়েটি হচ্ছে বর্ষা, আর মামুন মানে আমি। কে বকতে বকতে অফিসে আসলো। একই অবস্থা হয়েছে তোর? পরে বলবো, আগে বল, এমডি স্যার এসেছে? এমডি স্যার তো অনেক আগে এসেছে, আর চেয়ারম্যান স্যার তো তোর উপর অনেক রেগে আছে। আরে, কোম্পানির চেয়ারম্যান আমার চাকরি খেতে পারবে না। হ্যাঁ জানি, এই অফিসের বস সবচেয়ে তোকেই বেশি ভালোবাসে। ইয়া মাই বেবি, এখন চল কাজ করি গিয়ে। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। বর্ষা, তোমাকে চেয়ারম্যান স্যার ডাকছে। আসতে পারি আঙ্কেল? হ্যাঁ, আসো। আমি পিছনের দিকে তাকিয়ে রাগের দাঁতে দাঁত চেপে ধরলাম। তুই এখানে? তার মানে তুই বর্ষা? তুই এখানে? তোকে আজ কেউ বাঁচাতে পারবে না রে, তুই তো আজ গেলি। বর্ষা এসে আমার গলা চেপে ধরলো। বর্ষা মা, কি করছো? ছাড়ো মামুনকে। কি? এই বাঁদরটাই তাহলে মামুন? বর্ষা গলা ছাড়ার পরেই আমি এক গ্লাস পানি খেলাম। কি মেরে বাবা, পুরাই গুন্ডা। কি বললি তুই? চুপ, আর একটিও কথা বললে দুজনকেই চড়াবো। আমরা দুইজন চোখ লাল করে দুইজনের চোখের দিকে তাকিয়ে আছি। এসব কি এখনো বাচ্চাদের মতন করে কেউ ঝগড়া করে? বর্ষা, তুই মামুনের সাথে এরকম করলি কেন? আজ যখন আমি অফিসে আসছিলাম, তখন এই মামুন আমার পুরো কাপড় নষ্ট করে দিয়েছে। এই দেখো আঙ্কেল। আর ওই দিন এয়ারপোর্টে যখন আমার উপর পানি ছুঁড়ে মারলে তখন? কবে পানি ছুঁড়ে মারলাম আমি? এই মেয়ে, মিথ্যা বলবি না। আমি মিথ্যা বলি না, তুই মিথ্যা বলছিস। চুপ। আব্বু শোনো। দুজনেই চুপ। মামুন, তুই বর্ষাকে সরি বল, আর বর্ষা, তুই মামুনকে সরি বল। মানে আমি সরি কেন বলবো? আমাকে পানি ছুঁড়েছিল, তাই আমিও মেরেছি। আর সরি যদি বলতে হয় তাহলে বর্ষা বলবে, কারণ বর্ষা আমার শরীরে হাত তুলেছে। তোকে আমি কেন সরি বলবো? তুই আমাকে সরি বলবি, কারণ তুই আমার জামা নষ্ট করেছিস। তখন সরি বল। আমি এর একটিও কথাও শুনতে চাই না। দুজনকেই সরি বলো,
তা না হলে আমি দুজনকেই চড়াবো এখন। এখন মনে হয় চড়াকটা খাইবো। আর কথা না বাড়িয়ে বলেই দেই, আচ্ছা সরি। এখন তুই বল মামুন। সরি। কি ভাব, তোকে তো আমি ঝালিয়ে মারবো বাঁদর। তোকে আমি সহজে ছাড়বো না, এমন হাল করব তোর, শেষে আমার পা ধরে মাপ চাইবি। দেখো আগে কি হয়েছে সব ভুলে যাও। বর্ষা, মামুন হচ্ছে আমাদের নতুন এমডি। আজ থেকে মামুন যা বলবে তাই করবে। আর এইসব তুই তোকারি করে অফিসে কথা বলা যাবে না। একজন আরেকজনকে সম্মান করবে। আর মামুন, অফিসে আমি কিন্তু তোমার বাবা না, স্যার, বুঝলে? জি স্যার। এখন তোমরা তোমাদের কাজে যাও। ওকে স্যার। দুজনে দুজনের কাজে চলে গেলাম। কিরে দোস্ত, তুই এমন টমেটোর মতো লাল হয়ে আছিস কেন? তোকে বলেছিলাম এয়ারপোর্টে একটা ছেলেকে বাজি ধরে প্রপোজ করেছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? এই ছেলে সকালে আমার জামা নষ্ট করে দিয়েছে, আর এখন আঙ্কেল বলতেছে ওই নাকি আমাদের এমডি। বলিস কি, তোকে কিছু বলে নাই? আমার নাম ফারজানা আক্তার বর্ষা। আমাকে কিছু বললে ওই বাঁদরটাকে কুচি কুচি করে কেটে আমার জনিকে খাওয়াবো। জনিটাকে? জনি হচ্ছে আমার কুকুর। কি রে দোস্ত, তুই এরকম করে কি দেখছিস? মনে হয় ওই বাঁদরটা এসে গেছে। হ্যাঁ দোস্ত, পিছনে দেখ। স্যার, আপনি এখানে? আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। আমাকে কুচি কুচি করে আপনার কুত্তাকে দিয়ে খাওয়াবে? হ্যাঁ স্যার। না স্যার। আর আমি বাঁদর? দেখলেন স্যার, আপনি নিজেই স্বীকার করলেন। কি? আপনি একটা বাঁদর। শাট আপ। এই ফাইলটি আমি আজকের মধ্যে কমপ্লিট চাই। এই বান্দরনি, স্যার এসেছে, আমাকে বললি না কেন? তার আগে বল তুই কি বললো স্যার? আজকের মধ্যে ফাইলটি কমপ্লিট করে ফেলবি। কেমন করে শুনি? আজ পর্যন্ত কি একদিনে একটি ফাইল কমপ্লিট করেছিস? এর আগে কেমন করে শেষ করেছি বলতো? আমাকে দিয়ে। তাহলে আমার টেনশন কোথায়? আমি না পারলে তুই তো আছিস। এখন আমি ঘুমিয়ে পড়বো, আমাকে ডিস্টার্ব করবি না। আমার কথাটা শুন। আর একটা কথা বললে ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দিব। কিছু সময় পর আমি গিয়ে দেখি বর্ষা ঘুমিয়ে পড়েছে। মিস বর্ষা, মিস বর্ষা। আর একবার ডাক দিলে গলা চেপে ধরবো। এক গ্লাস পানি বর্ষার মাথায় ঢেলে দিলাম। আরে কোন শালা রে? স্যার, আপনি আমার মাথায় পানি ঢেলে দিলেন কেন? প্রথমত আমি তোমার শালা না, দ্বিতীয়ত আমি তোমাকে ডাক দিয়েছি কিন্তু তুমি ওঠোনি, আর তৃতীয়ত এটা অফিস, আপনার বাসা না যেখানে ঘুম পাড়বেন। মামুন, তোরে আমি আমার জনির খাবার বানাবো। তুই আমার ঘুম নষ্ট করেছিস, আবার বকা দিচ্ছিস। কি হলো, কি ভাবছেন? সরি স্যার। ফাইলটি দেখি কোন পর্যন্ত কাজ করলেন। এই রে, কি হবে? আমি তো ফাইলটা খুলেই দেখিনি। কি হলো? স্যার আসলে হয়েছে কি, ফাইলটা দেখলাম তো উপর থেকে ফাইলটা দেখলে মনে হবে ভেতরের কাজ অনেক কঠিন, কিন্তু স্যার আমি জানি ভেতরের কাজ অনেক সহজ। তাই ভাবলাম আপনি যখন সারাদিন সময় দিয়েছেন তাই একটু ঘুমিয়ে পড়ি। আচ্ছা তাই ঠিক আছে। আজকে এই কাজ শেষ না করে বাড়ি যেতে পারবে না। স্যার, যদি কাজটা আমি আগে করে ফেলি তাহলে আগে বাড়ি যেতে পারবো? শুধু আজকের মধ্যে। ওকে স্যার। আমি চলে আসলাম আর মনে মনে বললাম, আজকে আর তোর বাড়িতে যাওয়া হবে না মিস বর্ষা। মেঘ দোস্ত, আমাকে একটু হেল্প কর দোস্ত। আজ সোনি ম্যাক্সে আল্লু অর্জুনের একটা মুভি দেবে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মুভিটা দেখবো। এক দোস্ত, আমার অনেক কাজ বাকি আছে, তার মধ্যে সব কাজ আজকে কমপ্লিট করতে হবে বলেছে স্যার। ঠিক আছে, তুই শুধু আমাকে প্রথমে একটু কাজ করে দে, বাকিটা আমি সামলাবো। ঠিক আছে। তারপর মেঘলা প্রথমের একটু কাজ করে দেয় আর সব কাজ বর্ষা লাঞ্চের পরে করে ফেলে। সব কাজ শেষ দোস্ত, এখন জমা দিয়ে বাড়ি চলে যাব।
কি তুই এত তাড়াতাড়ি করলি কেমনে দেখি আমি। এই নে। দোষ, এটাই তুই কি করেছিস? সব তো ভুল। এই তো তুই জানিস, কিন্তু স্যার জানে না। স্যার যদি ফাইলটা খুলে দেখে? তার জন্যই তো প্রথমে তোকে দিয়ে একটু কাজ করিয়ে নিলাম। এখন আমি যাই। মে আই কাম ইন স্যার? ইয়েস। এই যে স্যার ফাইলটা। আমি প্রথমে একটু দেখে বললাম ভেরি গুড। এখন এই ফাইলটি নিয়ে কাজ শুরু করে দেন। ওকে স্যার, বাই। আমি গেলাম মেঘ। স্যার কিছু বললো না ফাইলটি দেখে? স্যার তো একটা বুদ্ধু, শুধু ওপরেই দেখলো কিন্তু ভেতরে দেখলো না। আমি যাই। বর্ষা নিচে গিয়ে আমার গাড়িটা দেখতে পেল। বাঁদর, এই গাড়ি দিয়ে আমাকে আজ পানি দিয়েছিস, আজ দেখ গাড়ির কি করি। আমার গাড়ির 4টা চাকার হাওয়া ছেড়ে দিল। আজ আর তোর গাড়ি বাড়িতে যাবে না, আজ শুধু তুই বাড়িতে যাবি। এদিকে আমি ফাইলটি দেখছিলাম, ভিতরে ঢুকতেই দেখি সব কাটাছেঁড়া করেছে। আমার তখন প্রচণ্ড রাগ উঠলো। আমি গিয়ে দেখি বর্ষা নাই। মিস মেঘলা, বর্ষা কোথায়? স্যার বর্ষা তো একটু আগে চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ স্যার, আপনি নাকি যেতে বলছেন। কাল অফিসে আসুক, তারপর বুঝাবো। বর্ষা বাড়িতে এসে কলিং বেল বাজালো। বর্ষার বাড়িতে মা বাবা ছোট বোন আছে। বাবার একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়, ডাক্তারে বলেছে আর কোনোদিন ঠিক হবে না। আর ছোট বোন ক্লাস 9-এ পড়ে। বর্ষার বাবার নাম আলমগীর হোসেন আর মার নাম আয়েশা খাতুন, আর ছোট বোনের নাম হলো সুমাইয়া আক্তার প্রিয়া। কি রে মা, আজ তো আগে চলে আসলি? আজকে কাজ শেষ তাই চলে আসলাম। আচ্ছা, রুমে যা। বর্ষা ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এদিকে অফিসে। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। আপনাকে চেয়ারম্যান স্যার ডাকছে। আপনি যান, আমি আসছি। জামিল সাহেব চলে গেল আর আমি আব্বুর কাছে গেলাম। মামুন, কাল দুপুরে একটা মিটিং আছে। তোমাকে যে ফাইলটা কমপ্লিট করে রাখতে বলা হয়েছে তা যেন কমপ্লিট থাকে। ওকে আব্বু। আমি অফিসের সব কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হলাম, কিন্তু গাড়ির কাছে এসে দেখি কে যেন গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছে। ওই বেয়াদব মেয়ে এই কাজ করেছে। কাল অফিসে আসুক, তারপর বুঝাবো। আমি গাড়িটা অফিসে রেখেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারপর একসাথে খাবার খেতে বসলাম। একটা কথা বলার ছিল। ওকে বনু। আমার ভাইয়ের মেয়ে জোনাকি, ওর পড়াশোনা শেষ হয়েছে। যদি তোমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। বলো কি বলবে? এই মুহূর্তে একজন লোক আমরা নিয়োগ দিব, কিন্তু আমাদের দক্ষ লোক লাগবে। তা জোনাকির রেজাল্ট কেমন? রেজাল্ট অনেক ভালো। তুমি বললে আমি জোনাকিকে আসতে বলবো। ঠিক আছে। ভাইয়া, কাল আমাকে ঘুরতে নিয়ে যাবে? আদর করে বনু ডাকি বোনকে। তারপর খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে অফিসে চলে আসলাম। হ্যালো জামিল সাহেব, বর্ষাকে আমার রুমে পাঠিয়ে দেন। বর্ষা, তোমাকে স্যার ডেকেছে। ওকে স্যার, যাচ্ছি। কাল তো গাড়ির চাকার হাওয়া ছেড়েছি, তার মধ্যে ফাইলটাও কমপ্লিট করিনি। হনুমানটা যে আজ আমার কি করবে আল্লাহ ভালো জানে। আসতে পারি স্যার? তাহলে এইসব কি? হ্যাঁ স্যার, এইসব তো আপনি কাটাছিড়া করেছেন স্যার। হোয়াট? আমি কাটাছেঁড়া করেছি? কাল যখন আমি ফাইলটা জমা দিয়েছিলাম তখন কি বললেন? গুড। আর এখন বলছেন আমি করেছি। প্রমাণ ছাড়া কথা বলবেন না স্যার। তোমার প্রমাণ চাই তাই না? এবার দিচ্ছি তোমার প্রমাণ। আচ্ছা, আমার গাড়ির চাকার হাওয়া কেন ছেড়েছিলে? আবার সে একই কথা। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি ছিঁড়েছি? তুমি হয়তো ভুলে গেছো ওই জায়গায় একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এই রে, এখন কি হবে? এখন তো ধরা খেয়ে গেলাম। কি হলো মিস বর্ষা, বলো। আসলে স্যার। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। স্যার, আপনাকে চেয়ারম্যান স্যার ফাইলটি নিয়ে যেতে বলছে। ওকে মিস বর্ষা, কাল তোমাকে একটা ফাইল দিয়েছিলাম কমপ্লিট করার জন্য।
ওইটা নিয়ে চেয়ারম্যান স্যারের রুমে চলে আসো, আর ওইখানেই তোমার বিচার হবে। কিন্তু স্যার, আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চলে আসো। হনুমানটা তো আমার কথা না শুনেই চলে গেল। কাল তো আমি ফাইলটি খুলেই দেখিনি। আজ আমার কপালে শনি আছে। আসতে পারি? হ্যাঁ বসো। ফাইলটি কোথায়? স্যার, ফাইলটি বর্ষার কাছে। বর্ষাকে বলেছি নিয়ে আসছে। ওকে। আসতে পারি স্যার? ইয়েস। স্যার, ফাইলটা কমপ্লিট করা হয়নি। আর 3 ঘন্টা পর মিটিং, আর এখনো ফাইল কমপ্লিট করা হয়নি? তুমি কোন কাজটা ঠিকমতো করতে পারো? যত পারো আকাম কুকাম করতে। এখন কি হবে তুমি জানো? তোমার জন্য অনেক বড় একটা লস হতে পারে। সরি স্যার। সরি মানে কি? সরি মানে কি? তোমাকে তো এখনই অফিস থেকে বের করে দেওয়া উচিত। এবার বর্ষা কাঁদতে লাগলো। স্টপ মামুন। ভুল বর্ষা করেনি, ভুল করেছো তুমি। হোয়াট? আমি ভুল করেছি? হ্যাঁ তুমি করেছো। তোমার দেখা উচিত ছিল যে বর্ষা কাজটা কমপ্লিট করেছে নাকি। আর আমি কাজটা তোমাকে দিয়েছিলাম। আর আমি আজকে বলে দিচ্ছি, বর্ষাকে কোনো কাজের জন্য জোর করবে না। আর কাজে ভুল হলেও তুমি কিছু বলবে না। যা বলার আমি বলবো। জামিল সাহেব, আমার রুমে আসেন। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন। স্যার, মিটিংটা ক্যান্সেল করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মিটিং শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি আছে। এখনো 3 ঘন্টা আছে স্যার। মিটিং ক্যান্সেল করার কোনো দরকার নেই। ভুল যেহেতু আমি করেছি, এর সমাধান আমি করব। 3 ঘন্টার মধ্যে আমি ফাইলটি কমপ্লিট করে দিচ্ছি। আর আগামী 3 ঘন্টা আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। বর্ষা, এখানে বসো। মামুনের কথায় কিছু মনে করো না। না স্যার, ভুলটা আমারই। তুমি তোমার মতো কাজ করো। যেটা বুঝবে না ওটা আমার কাছে নিয়ে আসবে। আমি তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। এখন চোখ মুছো আর যাও নিজের কাজ করো। ঠিক আছে। বর্ষা রুম থেকে বেরিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। এমডি স্যারকে দেখলাম চেয়ারম্যান স্যারের রুমে থেকে রাগী অবস্থায় বেরিয়ে আসলো। কি হয়েছে রে? আমার জন্য এমডি স্যারকে অনেক কথা শুনতে হয়েছে, আর তার জন্যই স্যার রেগে আছে। আবার কি করেছিস তুই? তারপর বর্ষা মেঘলাকে সব খুলে বলল। এমডি স্যারকে এভাবে তোর সরি বলার উচিত। হ্যাঁ, কিন্তু এখন বলতে গেলে আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে দেবে 2 ঘন্টা পর। মেঘলা দোস্ত, 2 ঘন্টা হয়ে গেল না স্যার বাইরে এসেছে, না বাইরে থেকে কেউ ভেতরে গিয়েছে। স্যার আবার ভেতরে আত্মহত্যা করলো না তো? বলার সাথে সাথে আমি বেরিয়ে আব্বুর রুমে গেলাম। এই যে স্যার, আপনার ফাইলটি কমপ্লিট। গুড, ভেরি গুড। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। তুমি এই মেয়েকে কিছু বলো না কেন? ওর বাবা আমার অফিসে কাজ করত। একদিন তিশা অফিসে আসে। ওই দিন যখন তিশাকে নিয়ে বাইরে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা গাড়ি এসে তিশাকে মারার চেষ্টা করে। আর তিশাকে বাঁচাতে গিয়ে বর্ষার বাবার অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টে একটি পা ভেঙে যায়। ডাক্তার বলে আর কোনোদিন পা ভালো হবে না। তাই বর্ষার পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিই, আর বর্ষাকে এখানে এনে চাকরি দিই। তাই ও যদি কোনো ভুল করে আমি কিছুই বলি না। এমনিতে মেয়েটা অনেক ভালো। এখনো জানি না, কিন্তু আমার লোক এখনো খুঁজে বেড়াচ্ছে। যদি একবার পাই ওকে, জানে মেরে ফেলবো আমি। আর তিশাকে কেউ মারতে চেয়েছিল, এই কথা আমাকে আগে কেন বলনি? সবাই বলল তোকে জানানোর কোনো প্রয়োজন নেই, তাই জানানো হয়নি। হতে পারে আপনার দ্বিতীয় স্ত্রী, আমি এখনো মা মানি না। কিন্তু তিশাকে আমি আমার বোনের মতোই ভালোবাসি। যদি কেউ ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি তাকে জানে মেরে ফেলবো। চল গিয়ে লাঞ্চ করে আসি, তারপর মিটিং শুরু হবে। ওকে। তারপর দুজনে লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম, হঠাৎ আব্বু বর্ষাকে আমাদের সাথে লাঞ্চ করার জন্য ডাক দিল। কিন্তু বর্ষা বারবার আমার দিকে তাকাচ্ছে। তুই আয় বর্ষা, মামুন কিছুই বলবে না। আপনারা যান, আমি লাঞ্চ করে নেব।
এখন কি আপনাকে আনার জন্য আমায় আসতে হবে? আমি আসলে কিন্তু অনেক খারাপ হবে। বর্ষার কিছু না বলে সাথে সাথেই আমাদের সাথে চলে আসে। লাঞ্চ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি সেটা ভালোভাবে বুঝে গেলাম যে আমাকে সরি বলতে চাচ্ছে। সরি বললেই কি আমি তোকে মাফ করে দিব? এর জন্য তোকে শাস্তি পেতেই হবে মিস বর্ষা। তারপর লাঞ্চ করে চলে আসলাম। মিটিংটা শেষ করে রুমে এসে বাইরে এসে দেখি তিশা অফিসে এসেছে। তিশা বর্ষার সাথে আড্ডা দিচ্ছে। চলো তাহলে এখন ঘুরতে যাব। না, আমি যাব না, আমার অনেক কাজ আছে। ভাইয়া তুমি বলো না বর্ষা আপু যেন আমাদের সাথে যায় প্লিজ। চলো আমাদের সাথে। কিন্তু কাজ কাজ কালকে করবে। যাওয়াই তো চাই, আর সময় মতো সরি বলে দিব। কি হলো, কথা কানে যায় না? হ্যাঁ হ্যাঁ, চলেন। তারপর আমি গাড়ি নিয়ে একটা পার্কে আসলাম আর আমরা তিনজনে হাঁটতে লাগলাম। আপনাকে কিছু বলার ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো। আসলে আজকের জন্য আই এম সরি। আমি আসলেই কোনো কাজ তাড়াতাড়ি করতে পারি না। এমনিতেও আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই, আর আমার জন্য আপনার অনেক সমস্যা হবে, তাই আমি চাকরিটা ছেড়ে দিব। চাকরি ছাড়ার দরকার নেই। যেই কাজ তুমি বোঝো না আমার কাছে নিয়ে আসবে, আমি বুঝিয়ে দিব। তারপরে আর কিছু না। ভাইয়া ফুচকা খাবো। ফুচকা খাওয়া ভালো না, ফুচকা খেলে পেট খারাপ হবে। কিন্তু বর্ষা আপু তো খাচ্ছে। আমি পাশে তাকিয়ে দেখি বর্ষা নেই। বর্ষা ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে। এর মাথায় সমস্যা আছে। আমি খাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কান্না করো না, চলো। তিশার বর্ষা ফুচকা খাওয়া শুরু করলো। এই নাও ভাইয়া, তুমিও খাও। আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে, না তুমি খাও। এই নিন। আমাকে হা করতে বলল। আমি নিজের অজান্তেই হা করলাম আর আমাকে খাইয়ে দিল। তখন আমার মায়ের কথা মনে পড়ে। আমি যখন কোনো কিছু খাওয়ার জন্য মানা করতাম তখন আমাকে মা জোর করে খাইয়ে দিত। ভাবতেই আমার চোখে পানি চলে আসলো। তারপর ফুচকা খাওয়া শেষ করে আরও একটু পার্কে ঘুরে বাড়িতে চলে আসলাম আর রুমে চলে গেলাম। আপনি কে আর আমার রুমে কি করছেন? রুমে এসে দেখি একটা মেয়ে আমার রুমে বসে আছে। আমি জোনাকি, আপনার মামাতো বোন। সরি, আমার কোনো মামাতো বোন নেই, আর তোমার বাবার বোনকে আমি মা মানি না। আচ্ছা, আমরা তো ফ্রেন্ড হতে পারি। আমার ফ্রেন্ডের কোনো দরকার নেই, আর এখন যদি এখান থেকে না যাও তাহলে আমি কি করব নিজেও জানি না। তুমি যতই রুম থেকে বের করে দাও, তুমি শুধু আমার। জোনাকি রুম থেকে চলে গেল। এদিকে বর্ষা প্রিয়ার রুমে এসে দেখলো প্রিয়া কি যেন দেখছে। কি দেখিস ফোনে? দেখ আপু, ছেলেটা কি হ্যান্ডসাম। তাই তো, তা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নি। না আপু। এটা মেসেজ দেখবি? কি আপু? এই ছেলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আচ্ছা দেখি। বর্ষা দেখলো এটা মামুনের ছবি। আমি ফ্রেশ হয়ে এসে একটু ফেসবুকে ঢুকলাম। এই দেখ, রিকোয়েস্ট পাঠালাম। অ্যাকসেপ্ট করলাম। দেখ, পাঠানোর সাথে সাথেই অ্যাকসেপ্ট করেছে। এটা কিভাবে হলো আপু? এই ছেলেটি হচ্ছে আমার অফিসের বস, পুরো হনুমান একটা, সব সময় আমার সাথে ঝগড়া করে। এই নে আপু, তোর হবু বর ফোন করেছে। একজন অফিসে জ্বালিয়ে মারে আর একজন বাসায় আসলে। তুই এই ছেলেকে পছন্দ করিস না, আব্বুকে বলতে তো পারিস। না রে, আব্বু ছেলে পক্ষকে কথা দিয়েছে, আর আমি চাই না আমার জন্য আব্বুর কথার খেলাপ হোক, আর আস্তে আস্তে পছন্দ হয়ে যাবে। ভাইয়া আসি? আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না। ঠিক আছে ভাইয়া। বলো কি বলবে? কালকে স্কুলে ম্যাম গার্জেন নিয়ে যেতে বলেছে। কেন, কি করেছো তুমি? এই ছেলেকে প্রপোজ করছিলাম, রাজি হয়নি, তাই ওই ছেলেকে মেরেছি। কি? তোমার বয়স কত, এখনই এইসব শুরু করেছো? সরি ভাইয়া। ঠিক আছে, কালকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তার আগে বলো, ম্যাডামের বয়স কত? তোমার মতোই বয়স। ওকে, রাতে খাবার টেবিলে। তিশা, স্কুলে কি করছো? তিশা, স্কুলে কি করেছো? তোমার ম্যাম ফোন করে যেতে বলল।
কিছু না আব্বু, আমি কালকে তিশাকে স্কুলে নিয়ে যাব। ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে গোসল করে একটা কালো শার্ট পরলাম, তার উপরে একটা ব্লু ব্লেজার পরলাম, কালো প্যান্ট আর চুলগুলো হালকা স্লাইড করলাম। নিচে নামলাম, সবাই দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে জোনাকি। আজ দেখি আমার নাতিকে হিরো লাগছে। তা কোনো মেয়ের সাথে দেখা করতে যাবি নাকি? আরে না দাদি, তুমি থাকতে বাইরে কেন যাব? আমি তো আছি, কিন্তু আমি আর কতদিন থাকবো বল? দাদির গালে হাত দিয়ে কথাটা বললাম। এখন তোমার ডায়লগ দিও না প্লিজ। ভাইয়া, ম্যাম তো তোমাকে দেখে প্রেমে পড়ে যাবে। পারলে তো ভালোই হয়, তুমি সব বিষয়ে না পড়ে পাশ করবে। মামুন, জোনাকি হচ্ছে তোমার অফিসের পিএ। আমার পিয়ের দরকার নেই। তুমি বললে তো হবে না, এটাই অফিসের নিয়ম। ঠিক আছে। মামুন, আমি কি আপনার সাথে অফিসে যেতে পারি? সরি, তুমি আব্বুর সাথে যেতে পারো। তারপর তিশাকে নিয়ে স্কুলে গেলাম। এদিকে বর্ষা। বর্ষা, ওঠ, অফিস যাবি না? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। এত চিৎকার করছো কেন? হায় আল্লাহ, আজ তো হনুমানটা আমাকে একেবারে শেষ করে ফেলবে। আমাকে আগে কেন ডাক দাওনি? কি? আরো 2 বার ডাক দিয়েছি, ঘুম থেকে উঠে বসে আবার শুয়ে পড়লি, আর এখন আমার দোষ দিচ্ছিস? এখন আর কথা বলতে চাই না, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আসতে পারি ম্যাম? ম্যাম তো শুধু আমার দিকে তাকিয়ে আছে। ম্যাম? হ্যাঁ হ্যাঁ, কে কে বলছিলেন? বলছিলাম আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন, বসুন প্লিজ। ম্যাম, আমি তিশার বড় ভাই। ও, আপনি তাহলে সে গুন্ডা? গুন্ডা মানে? আপনি জানেন আপনার বোন কি করেছে? এক ছেলেকে প্রপোজ করেছে। ছেলেটি রাজি হয়নি বলে বান্ধবীদেরকে নিয়ে অনেক মেরেছে। তারপর যখন আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলল আমার ভাই অনেক বড় গুন্ডা, আমাকে কিছু বললে আপনাকে ছাড়বে না। আমি তিশার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন আপনিই বলুন কি করব। ম্যাম, আসলে হয়েছে কি, আমাদের অফিসে একটা মেয়ে আছে। ওই মেয়েটি এই সব কিছু তিশাকে শিখিয়েছে। তিশা এখনই কানে ধর। ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে এরকম করলে আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না। তিশা, এক্ষুনি কানে ধর। ঠিক আছে ম্যাম। তারপর তিশার স্কুল থেকে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যেই ঢুকবো তখনই বর্ষার সাথে ধাক্কা লাগলো। ও মা গো, আজ আমার কোমরটা ভেঙে গেছে। এখন আমাকে কে বিয়ে করবে? চুপ, কিছুই হয়নি তোমার। চোখ খুলে দেখো, বর্ষা আমার উপরে পড়ে আছে। সরি, আসলে আমি তাড়াহুড়ো করে অফিসে ঢুকতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগে। আমার রুমে আসো। বারবার এই হনুমানটার সামনে কেন আমি পড়ি? আজ আমাকে কি যে করবে। হে আল্লাহ, তোমার এই শিশু অবুঝ বাচ্চাকে এই হনুমানটার হাত থেকে রক্ষা করো। আসতে পারি স্যার? হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল। বলেন স্যার। আব্বু বলেছে। আসতে পারি স্যার? আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখি জোনাকি আমার সামনে বসে আছে, আর বর্ষাও অনুমতি চাচ্ছে। তুমি এখানে কি করছো? স্যার, আপনি তো আসতে বললেন। আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। জোনাকি, তুমি কি করছো এখানে? আমি তো আপনার পিএ, তাই দেখা করতে আসলাম। তুমি আজ থেকে আমার সাথে কাজ করবে। যদি কোনো কাজ না বোঝো তাহলে আমার কাছে জিজ্ঞেস করবে। জি স্যার। ঠিক আছে স্যার। এখন যাও। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? কালকে আমি অফিসে আসতে পারবো না। কেন? কালকে আমার এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এখন গিয়ে কাজ করো। তারপর আমি অফিস করে বাসায় গেলাম। রুমে গিয়ে ভাবতে লাগলাম, আমি কোথায় পাবো আম্মুর সেই বান্ধবীকে, যার মেয়েকে আম্মু আমার বউ বানাতে চেয়েছিল। আমি শুধু ওই মেয়ের নাম জানি, তাছাড়া আর তো কিছুই জানি না। আমাকে খুঁজে বের করতেই হবে। পরদিন সকালে আব্বু বলল, মামুন,
আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে চলে আসিস। কেন? আজ বর্ষার এঙ্গেজমেন্ট, আমরা সবাই যাব। তোমরা যাও, আমি যাব না। আর এমনিতেও আমার কাজ আছে। যতই কাজ থাকুক, আজ বর্ষাদের বাড়িতে যেতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসে বর্ষাদের বাড়িতে যাই। সেখানে আমাকে দেখেই বর্ষার আম্মু এগিয়ে আসলো। কেমন আছিস মামুন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনার মেয়ের নাম কি ফারজানা? হ্যাঁ। এখন চিনেছি। ফারজানা কোথায় আন্টি? উপরের এই রুমটায় আছে। কিন্তু ফারজানাকে দিয়ে কি করবি? বিয়ে করব। পাগল কোথাকার। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি অনেক মেয়ে। ওর মধ্যে ফারজানাকে আমি চিনব কেমন করে? এক কাজ করি, নাম ধরে ডাক দিই। যেই তাকাবে সেই ফারজানা। ফারজানা। এখন দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। তার মানে সবাই কি ফারজানা? জি স্যার, বলুন। তুমি ফারজানা? আচ্ছা, তোমার কি আরো কোনো বোন আছে? তার মানে আপনি আমাকে খুঁজছেন? আম্মু কি তাহলে এই পিচ্চি মেয়ের কথা বলেছিল আমায়? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুমাইয়া আক্তার প্রিয়া। প্রিয়াকে কথাটা বললাম। আর তোমার বোনের নাম? ফারজানা আক্তার বর্ষা। ব্যাপার কি? হনুমানটার নাম নিয়ে পড়ে আছে কেন? তার মানে মা বর্ষার কথা আমাকে বলেছে। কিন্তু আজ তো বর্ষার এঙ্গেজমেন্ট। না, এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না। আচ্ছা, আপনারা সবাই একটু বাইরে যান, বর্ষার সাথে আমার কথা আছে। হ্যালো, মামুন জেনে গেছে বর্ষা হচ্ছে সেই ফারজানা। ঠিক আছে। হনুমানটা সবাইকে চলে যেতে বলে দরজা আটকে দিল কেন? আমাকে জানে মারবে না তো? এদিকে আমার মোবাইলে তখন একটা ফোন আসলো। হ্যাঁ, কি খবর আছে? ঠিক আছে, আমি দেখছি। টাকা পাঠিয়ে দিব। আর এর পরের আপডেট জানিয়ে দিও। তোমার সাথে কিছু কথা আছে আমার, যা এখানে বলা যাবে না। আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি চলে এসো। একটু পর তো আমার এঙ্গেজমেন্ট, এখানেই বলেন। বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে। আমি রুম থেকে বের হয়ে প্রিয়াকে দেখতে পেলাম। আর প্রিয়াকে ডাক দিলাম। তোমাকে একটা কাজ দিব, পারবে? আমি তো আপনার জন্য জান দিতেও তৈরি। জান দিতে হবে না, এখন একটু কাজ করে দিলেই হবে। বলেন, কি কাজ? ওই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটি আমাকে অনেক ডিস্টার্ব করে। ওকে নিয়ে একটা ঘরে আটকে রাখো। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার ক্রাশকে ডিস্টার্ব করে? দেখাচ্ছি মজা। তাহলে তুমি যাও, ওকে উচিত শিক্ষা দাও। আপু, আপনার সাথে একটা কথা আছে। এদিকে। কি কথা বলো? এখানে বলা যাবে না, কথাটা খুব পার্সোনাল। না শুনলে আপনারই ক্ষতি হবে। আমার ক্ষতি হবে? আচ্ছা চলো। ওইদিকে আমি গাড়িতে বসলাম আর বর্ষা আমার সাথে এসে বসলো। আমরা কোথায় যাব? চুপ করে বসে থাকো। বর্ষা আর কিছু বলল না। আমি গাড়ি চালাতে লাগলাম। এদিকে প্রিয়া জোনাকিকে রুমে নিয়ে গেল। আপনি এখানে বসেন, আমি এখনই আসছি। আমার সময় নেই, তুমি এখনই বলো। আপনি 1 মিনিট বসেন, আমি যাব আর আসব। ঠিক আছে। শোন জনি, ওই রুমে একটি মেয়ে আছে। মেয়েটি আমার শত্রু। যেই রুম থেকে বের হবে তুই সাথে সাথে আক্রমণ করবি। জনি মাথা নেড়ে সম্মতি দিল। অনেক সময় তো হয়ে গেল, কিন্তু এখনো আসছে না। যাই, গিয়ে মামুনের উপর নজর রাখি। এই কুকুর, আমার দিকে তাকিয়ে আছো কেন? জনি জোনাকিকে দেখেই দৌড় দিল আর একটা কামড় বসিয়ে দিল। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। জনি, কি করছো বেবি? ছেড়ে দাও আন্টিকে। কি? আমি আন্টি? ও মা গো, কেউ বাঁচাও আমাকে। তার জন্য বলেছিলাম আমার কথা শুনেন, তা না হলে আপনার ক্ষতি হয়ে যাবে। এখন দেখলেন তো কি হলো। তারপর প্রিয়ার মা এসে জনিকে ছাড়ায় আর জনি প্রিয়ার কোলে চলে আসে। এবার বোঝ আমার ক্রাশকে বিরক্ত করার মজা। এখন জোনাকি থাকবে হাসপাতালে আর আমি থাকবো আমার ক্রাশের কাছে। ভেরি গুড জনি। তারপর জোনাকিকে
আমার আব্বু আম্মু হাসপাতালে নিয়ে যায় এই দিকে। স্যার আমরা কোথায় যাচ্ছি আর আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলেন। বাড়িতে নিয়ে যাব, তার আগে একটা কাগজে স্বাক্ষর করতে হবে। কিসের কাগজ? আমি তোমাকে চুপ করে থাকতে বলেছি, কথা কানে যায় না? এবার বর্ষা ভয় পেয়ে কান্না করতে লাগলো। দেখো আমি তোমার কোনো ক্ষতি করব না, প্লিজ কান্না থামাও। তারপর কিছু সময় পর একটা কাজী অফিসের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নামো। বর্ষা ভয়ে ভয়ে নামলো। আমরা এখানে কেন এসেছি? বিয়ে করতে। কাকে? তোমাকে। কিসব আবল তাবল বলছেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি কি বলেছি শোনোনি? আবার বলছি, আমি তোমাকে এখন বিয়ে করব। কি বলছেন? দেখুন আমার বিয়ে ঠিক হয়ে আছে। এই বিয়ে যদি না হয় তাহলে আমার আব্বুর মান সম্মান থাকবে না। প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলেন। আমার সাথে ভিতরে চলো, তোমার বিয়ে আমার সাথেই হবে। আমি মরে যাব, তাও আপনার মতো খারাপ ছেলেকে আমি বিয়ে করব না। আমি খারাপ তাই না? তাহলে দেখো আমি কি করি। ওই যে লোকগুলো দেখতে পাচ্ছ, সব আমার লোক। আমি যদি বলি তাহলে এখনই তোমার বোনকে তুলে আনবে। তারপর কি করবে আমি জানি না। তোমার বোন তো প্রতিদিন স্কুলে যায়, যদি একদিন বাড়িতে না ফেরে তাহলে? এখন বলো, তুমি আমাকে বিয়ে করবে নাকি? আপনি এত খারাপ আমি কখনোই ভাবিনি। আগে জানলে আমি তোমার মত নিয়েই বিয়ে করতাম, কিন্তু এখন আমার কিছু করার নেই। জোর করে হলেও এখন তোমাকে আমার বিয়ে করতেই হবে। আমি বর্ষার হাত ধরে ভিতরে নিয়ে গেলাম। রেজিস্ট্রি খাতায় আমি স্বাক্ষর করে বর্ষাকে করতে বললাম। প্লিজ এমনটা করবেন না আমার সাথে, আমি আপনার পায়ে ধরি। এখানে স্বাক্ষর করো। বর্ষা আর কোনো উপায় না পেয়ে স্বাক্ষর করে দিল। তারপর আমাদের ধর্মীয়ভাবে বিয়ে হলো। বর্ষা শুধু কান্না করতেই আছে। তারপর বর্ষাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তুমি জানো আমি তোমাকে কেন জোর করে বিয়ে করলাম? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, আমার জীবন তো নষ্ট করেই দিলেন। আর কি বলার আছে আপনার? আমি কিছু না বলে জোরে গাড়ি চালাতে লাগলাম। বর্ষার বাড়ির সামনে এসে জোরে গাড়ি থামিয়ে পড়লাম। তোমার বাড়ি এসে গেছে, ভিতরে গিয়ে বলবে তোমার ছেলে পছন্দ হয়নি, আর আমাদের বিয়ের কথা কাল আমি নিজে এসে তোমার আব্বু আম্মুর কাছে বলবো। বর্ষা কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়, আর আমি সেখান থেকে বাসার দিকে রওনা দিলাম। বর্ষা কলিং বেল বাজাতেই বর্ষার মা দরজা খোলে। কোথায় গেছিলি মা? এই বিয়েতে তোর মত নেই আমাদের বলতে পারতি, আমরা কি তোকে জোর করতাম বল? বর্ষা কিছু বলছে না, শুধু ওর আম্মুকে ধরে কান্না করছে। আমাকে মাফ করে দাও তোমরা। আব্বু আমাকে মাফ করে দাও। এই মা আমার, বুকে আয়। এভাবে কেউ চিঠি লিখে বাড়ি থেকে চলে যায়? আমাদের তো একবার বলতে পারতি। বর্ষাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো। চিঠি মানে? তার মানে ওই গুন্ডাটা এইসব করেছে? আমাকে মাফ করে দাও আব্বু। বর্ষা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার না খেয়ে শুয়ে পড়লো। আর আজ ওর সাথে কি হলো ওটাই ভাবতে ওর চোখে পানি চলে আসে। সারা রাত আর ঘুম হলো না, শুধু কান্না করেই যাচ্ছে। সকালবেলায় গিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে আমি সকালে নাস্তার টেবিলে বসে পড়লাম। আমি কালকে বিয়ে করেছি। সবার গলায় খাবার আটকে গেল। হ্যাঁ আমি বিয়ে করেছি, এখন আনতে যাব। তুই বিয়ে করলি, আমাদের কাউকে বললি না? কাকে বিয়ে করলি তুই? ভাইয়া আমিও ভাবিকে আনতে যাব। সরি, আমার মা যাকে বিয়ে করতে বলেছিল। আর আপনি তো অনেক চালাক। আমি যেন বর্ষাকে না বিয়ে করতে পারি তার জন্য আপনি তাড়াতাড়ি বর্ষার বিয়ে দিতে চেয়েছিলেন। কী সব বলছিস? আমি যদি জানতাম তোর মা বর্ষাকে এই বাড়িতে বউ করতে চেয়েছিল, তাহলে বর্ষার বিয়ে আমি নিজে তোর সাথে দিতাম। যা হবার হয়েছে, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। দাদি তুমি রেডি হয়ে নাও। তারপর তিশা আর দাদিকে নিয়ে বর্ষাদের বাড়িতে গেলাম। দাদি তাদের সব কিছু খুলে বলল। তারা অবাক হলেও পরে মেনে নিল। তার জন্য মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মানে? হ্যাঁ, কাল রাতেও কিচ্ছু খাইনি। আজ সকালে অনেকবার বলল কিছু খেয়ে নে, শুধু বলে ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। আমার কাছে খাবার দিন, আমি নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে কাল সারা রাত কান্না করেছে। চোখ ফুলে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমি দরজাটা বন্ধ করে দিলাম। তারপর মাথার কাছে গিয়ে বসলাম। বর্ষা ওঠো, কিছু খেয়ে রেডি হয়ে নাও। আপনি এখানে কেন? আর রুমে কি করছেন? এখনই বের হন। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবো না, আপনি রুম থেকে বেরিয়ে যান।
চুপ, একদম চুপ। তুমি আমার বিয়ে করাবো, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তা না হলে কি মারবেন আমাকে? মারেন, তাও আমি খাবো না। কালকের কথা তাহলে তুমি ভুলে গেছো। যদি আমার কথা না শোনো তাহলে আমি কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। এখন চুপচাপ খেয়ে নাও। আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমার পেছনে লেগে আছেন? হা করো। বর্ষা অঝরে কাঁদছে আর আমি খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ করে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে সব কাপড় গুছিয়ে নাও। কেন? আমার সাথে আমার বাড়ি যাবে। মানে আমি আপনার সাথে কোথাও যাব না। এই কি সমস্যা তোর? কখন থেকে বলছি আমি যা বলবো তোকে তাই করতে হবে। তাহলে এত কথা বলছিস কেন? আমি যা বলেছি চুপচাপ তাই কর, আর আমাকে খারাপ হতে বাধ্য করিস না। ছাড়েন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। তাহলে আমি যা বলেছি তাই করো। তোমার মা বাবার সাথে কথা হয়ে গেছে, তারাই বিয়ে মেনে নিয়েছে, আর তুমিও মেনে নাও, এতে তোমার পরিবারের জন্য মঙ্গল। আপনি এত খারাপ? আমার খারাপের কিছুই দেখোনি। যদি আমার কথা না শোনো তাহলে দেখবে এখনই রেডি হয়ে কাপড় গুছিয়ে নাও। বর্ষা কান্না করছে আর কাপড় গুছিয়ে নিচ্ছে। একটু পর দরজার কাছে তিশা এসে ডাকলো, দেখো তোমার আর আমার মধ্যে যা কিছু হচ্ছে তা যেন আমার মা বাবা আর তোমার পরিবার কেউ না যেন জানতে পারে। যদি তা জানে বা তোমার ব্যবহারে দেখে বুঝে তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। বর্ষা ভয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আমার বোন এসেছে, এখন চোখের পানি মুছো। তাহলে আজ থেকে তুমি আমার ভাবি। হ্যাঁ, আমি তোমার ভাবি। আমাদের বাড়িতে চলো, তারপর আমি তোমার সাথে অনেক গল্প করব। তারপর দাদি রুমে আসলো। কই দেখি আমার সতীনকে। এ কি, আমার সতীন তো আমার থেকে বেশি সুন্দর। এখন আমাকে তো আমার নাতি ভুলেই যাবে। আপনারা নিচে আসেন, কিছু খেয়ে নিন। তারপর সবাই গিয়ে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে প্রিয়া স্কুল থেকে চলে আসলো। আমাকে দেখেই বলল, তুমি এসে গেছো, চলো আমার রুমে, তোমার সাথে কথা আছে। এই তুমি আমাকে তুমি করে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমার রুমে চলেন। তোমার রুমে কেন যাব? যা বলার এখানেই বলো, আর কথায় কথায় আমার হাত ধরবে না। আপু, তুই একটু বাইরে যা, তোর স্যারের সাথে আমার কথা আছে। স্যার নয়, বলো হাজবেন্ড। মানে? হ্যাঁ, তোমার আপু কাল বলল আজ যদি আমাকে বিয়ে না করো তাহলে আত্মহত্যা করব। তাই মত না থাকা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। আপু, তুই আমার সাথে এটা করতে পারলি? তুই তো জানতি আমি তোর স্যারকে পছন্দ করতাম। আপনি আমার বোনকে মিথ্যা কেন বললেন? কি মিথ্যা বলেছি? আমি আপনাকে জোর করে বিয়ে করেছি নাকি আপনি করেছেন আমার পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়ে? কথা কম, এখন চলো। আম্মু, আব্বু, আমি তোমাদের ছেড়ে যাব না। তোমরা জানো না মামুন একটা গুন্ডা, আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছে। প্রিয়া কোথায়? আমাকে ভুল বুঝিস না বোন, আব্বু আম্মুর খেয়াল রাখিস। প্রিয়া নিচে এলো। প্রিয়া কান্না করে দিল। হাজার হলেও বোন, তাই সব রাগ অভিমান চলে গেল। তারপর আমরা সবাই বেরিয়ে আসলাম। কিছু সময় পর আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। তারপর কিছু নিয়ম মেনে আমাদের ভিতরে ঢুকতে হলো। বর্ষাকে আমার ঘরে দিয়ে যাওয়া হলো। অল্পক্ষণের মধ্যেই কিছু আয়োজন করে ফেলেছে দেখলাম। আমি একটা কাজের জন্য বাসার বাইরে চলে এলাম। রাত 9টা বাড়িতে গেলাম। কোথায় গেছিলি? এত দেরি করলি কেন? বাইরে একটা কাজ ছিল, তাই কাজটা শেষ করে আসতে সময় লাগলো। খেয়েছো তোমরা? আমরা সবাই খেয়েছি, কিন্তু বর্ষা খায়নি। কত করে বললাম, কিন্তু খেলোই না মেয়েটা। আচ্ছা, আমি খাবার নিয়ে যাচ্ছি। আমি রুমে খাবার নিয়ে গিয়ে দেখি বর্ষা ঘুমিয়ে আছে। বর্ষাকে দেখে মনে হলো কোনো এক ঘুমন্ত রাজকন্যা ঘুমিয়ে আছে। আমি বর্ষার মাথার পাশে বসে পড়লাম। বর্ষা, তখন আমার বর্ষার ওই মায়াবী ঠোঁটের দিকে চোখ যায়। তখন আর আমি নিজেকে সামলাতে পারলাম না, তাই দুইজনের ঠোঁট এক করে ফেললাম। একটু পর বর্ষা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি এখানে এসে আমার সাথে কি করছেন? আপনি এখনই রুম থেকে বের হয়ে যান। আপনি অনেক খারাপ একজন মানুষ। এটা কার রুম তা তো আগে দেখো। আমি এখানে কেন? নিশ্চয়ই আপনি আমাকে কিডন্যাপ করেছেন। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। হঠাৎ ঘুম ভেঙে গেছে বলে বর্ষা সব ভুলে গেছে। চুপ,
একদম চুপ। আমি তোমাকে বিয়ে করেছি, আর এইটা আমার বাড়ি। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেছো? তারপর বর্ষার সব কিছু মনে পড়ল এবং চুপচাপ খাটের উপর বসে পড়ল। রাতে খাওনি কেন? এমনি খেতে মন চাচ্ছিল না, তাই। খা করো, আমি খাইয়ে দিচ্ছি। বললাম তো আমার খেতে মন চাইছে এই না। এত কথা কেন বলো? আমি বলেছি না আমি যা বলবো তাই করবে। এখন থেকে যদি আমার কথা না শোনো তাহলে শাস্তি পেতে হবে। বর্ষা চুপ করে মাথা নিচু করে বসে আছে। খা করো। তারপর বর্ষা চুপচাপ খেয়ে নিল। আজ জানো কি? কি? বিয়ের পর আজ আমরা একসাথে রাত কাটাবো। তো প্রথম রাতে জানো কি করে? আমি কি করে বলবো? এর আগে কি আমার বিয়ে হয়েছে? আপনি বলেন। আমি কি এর আগে বিয়ে করেছি যে জানবো? শুয়ে পড়ো। তারপর বর্ষা চুপচাপ একপাশে শুয়ে পড়ল। একটু পর আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বর্ষাকে ডাকলাম, বর্ষা, বর্ষা। ডিস্টার্ব করো না তো আম্মু, ঘুমাতে দাও। বাড়িতে তুমি জ্বালাও আর অফিসে ওই বাঁদরটা জ্বালায়। কি আমি বান্দর? বর্ষা লাফ দিয়ে উঠে পড়ল আর চোখ ঘষতে ঘষতে আমাকে দেখতে লাগলো। এই বাঁদরটা আমার রুমে কি করছে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম আমার বিয়ে হয়েছে আর আমি এখন শ্বশুর বাড়িতে। কিন্তু আমার দিকে এইভাবে চোখ লাল করে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করেছি? এই তুমি আমাকে বান্দর কেন বললে? যা, বাঁদরটা দেখি মনের কথা পড়ে নেয়। কি হলো বলো? না মানে আসলে। হয়েছে, আর বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? কেন মানে? তুমি অফিসে যাবে না? তোমাকে বিয়ে করেছি বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য না। তাড়াতাড়ি রেডি হও। বর্ষার কিছু না বলে রেডি হতে গেল। তারপর একসাথে নাস্তা করে বর্ষাকে সাথে নিয়ে অফিসে রওনা দিলাম। বর্ষা, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি সব সময় আমার বাবার দ্বিতীয় স্ত্রীর থেকে দূরে দূরে থাকবে। কেন? আমি বলেছি তাই। সে তো আপনার মা হয়। আমার মা অনেক আগে মারা গেছে, আর আমি তোমাকে যা বলেছি তাই করো। এত প্রশ্ন করবে না। সতেলো মা তো কি হয়েছে? মা তো মা হয়। যে নিজের মার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, সে আমার সাথে কি করে সম্পর্ক ঠিক রাখবে? কিছু বললে উত্তর দেয় না, শুধুই রাগ দেখায়। কিছু সময় পর অফিসে চলে আসলাম। তারপর আমি আমার রুমে চলে গেলাম। কি রে দোষ, আজকে দেখলাম স্যারের সাথে আসলি? হ্যাঁ, বাঁদরটার সাথে পথে দেখা হয়েছিল, তাই গাড়িতে চড়তে বলল, আমিও চলে আসলাম। তুই ওই দিন যখন বাড়ি থেকে চলে গেলি তখন তোর হবু স্বামীর বাবা মা আঙ্কেল আন্টিকে অনেক কথা শুনিয়েছে। কেন করলি এমন? আগে যদি জানতাম বাঁদরটার মনে এমন কিছু আছে তাহলে কখনোই যেতাম না। কি বলিস? একা একা কিছু শুনতে পাচ্ছি না। কিছু না, বাদ দে এসব, এখন কাজে মন লাগা। তারপর দুজনে মন দিয়ে কাজ করতে লাগলো। ম্যাম, আপনাকে স্যার ডাকছে। ঠিক আছে। বর্ষা অনুমতি না নিয়ে আমার রুমে চলে আসলো। এই, তুমি অনুমতি না নিয়ে আসলে কেন? সরি স্যার। আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দাও। মানে আমি কি আপনার বিয়ে করা বউ যে আপনার মাথা টিপে দিব? মনে করো আমি তোমার কি হই? যা বলেছি তাই করো, তা না হলে শাস্তি পেতে হবে। তারপর বর্ষা আমার মাথা টিপতে লাগলো। বুঝেছি, এই জন্যই আমাকে অফিসে নিয়ে এসেছে। একবার সুযোগ পাই তারপর দেখাবো মজা। হয়েছে, এবার যাও, তুমি তোমার কাজ করো। তারপর বর্ষা গিয়ে কাজে মনোযোগ দেয়। অফিস শেষে বর্ষা আর আমি বাসায় ফিরে আসি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বর্ষা, কাল সকালে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, আর কালকে শাড়ি পরবে। ঠিক আছে। পরদিন সকালে বর্ষাকে নিয়ে মায়ের কবরের পাশে গেলাম। বর্ষা, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি ডাকলে চলে এসো। মা দেখো, তোমার ছেলের বউকে নিয়ে এসেছি। তুমি তো এই মেয়েকে তোমার ছেলের বউ করতে চেয়েছিলে। জানো মা, আজ তোমার কথা অনেক মনে পড়ছে। প্রতি বছর এই দিনে তুমি আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দিতে। শেষ সারপ্রাইজটা তুমি নিজেই ছিলে। আমার বন্ধু বলতে তুমি ছিলে মা। আব্বু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু দেখো
আজ তো আমার জন্মদিন, কিন্তু তার কিছু মনেই নেই। যখন রাত হয় তখন আমার ঘুম আসে না। কি করে আসবে বলো? তুমি যে প্রতি রাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে। আমি একটা ভুল করে ফেলেছি মা। তোমার কথা রাখতে গিয়ে বর্ষাকে আমি জোর করে বিয়ে করেছি। আমাকে মাফ করে দিও মা। ভালো থেকো মা। আমি আবার আসবো। আর আমার জন্য দোয়া করো মা, আমি যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসতে পারি। কি ব্যাপার, কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে কেন? চলো। কোথায় যাব এখন? অফিসে। তারপর দুজন গিয়ে গাড়িতে বসলাম। একটা প্রশ্ন করি? আর আমি গাড়ি চালাচ্ছি। করো। আপনি ওখানে দাঁড়িয়ে কান্না করছিলেন কেন? আর ওইটা কার কবর? ওইটা আমার মায়ের কবর। একটু পরে অফিসে চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম, আর বর্ষা ওর কাজ করতে লাগলো। ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। ঠিক আছে, না জানি আবার কি করতে পারে। আজ মনে হয় পাটে পাবে। হ্যাঁ, বিকেলে অফিসে একটা কাজের জন্য সিলেট যাব, আর আমার সাথে তুমিও যাবে। কতদিন থাকবো? 3-4 দিন। ওকে স্যার। বিকেলে রওনা দিলাম। যেতে যেতে অনেক রাত হলো। দুইটা রুম আগে থেকেই বুকিং করে রেখেছি। এক রুমে বর্ষা আর আরেক রুমে আমি। সকাল 9টায় রেডি থেকো। ঠিক আছে। তারপর সকালে রেডি হয়ে দেখি বর্ষা এখনো রেডি হয়নি। বর্ষা, দরজার কাছে গিয়ে ডাক দিলাম। কি হয়েছে, ডাকছেন কেন? তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? তোমাকে কি এখানে ঘুম পাড়ার জন্য নিয়ে আসা হয়েছে? তা আনবে কেন? আমাকে তো জ্বালানোর জন্য নিয়ে এসেছিস, গুন্ডা কোথাকার। হলো। সরি স্যার, আমি এখনো রেডি হয়ে আসছি। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। তা না হলে আমি যেখানে যেখানে যাব তুমি আমার গাড়ির পিছনে পিছনে দৌড়ে আসবে। হ্যাঁ। টাইম কিন্তু শুরু হয়ে গেছে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বললাম। আমি নিচে গাড়ির কাছে আসলাম। বর্ষা দৌড়ে রেডি হতে লাগলো। 20 মিনিট পর দেখি বর্ষা আসছে, কিন্তু বর্ষাকে দেখে আমার রাগ আরো বেড়ে যায়। বর্ষা এক হাতে জুতা, মাথার চুল এলোমেলো, কাপড় পর্যন্ত চেঞ্জ করেনি, কিন্তু এই অবস্থায় বর্ষাকে অনেক কিউট আর আকর্ষণীয় লাগছে। আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোমার এই অবস্থা কেন? স্যার, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার তো আমার রাগ আরো চরম পর্যায়ে উঠে গেল। আমি তোমাকে রেডি হয়ে নিচে আসতে বললাম, আর তুমি আবার ঘুমিয়ে পড়লে। সরি স্যার, কাল অনেক রাতে এসে পৌঁছেছি, তাই আজ আমার শুধুই ঘুম আসছে। গাড়িতে ওঠো। আর কিছু বললাম না, কারণ এখন আর দেরি করা যাবে না। গাড়িতে বারবার বর্ষা আমার উপর ঘুমিয়ে বারবার পড়তে লাগলো। কিছু সময় পর একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। বর্ষা ভাবলো আমরা এখানে খেতে এসেছি, কিন্তু আমি এখানে কাজে এসেছি। সরি ম্যাম, এখানে আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ম্যাডাম ডাকছেন কেন? আমার নাম ধরে ডাকবেন। আমাদের বয়স এবং আমরা একই পদে কাজ করি। ঠিক আছে, এই নিন ফাইলগুলো, দেখে স্বাক্ষর করে দিন। ঠিক আছে, কিন্তু এই মেয়েটিকে? বর্ষাকে দেখিয়ে বলল। আমি বর্ষার দিকে তাকিয়ে দেখি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। বর্ষা। জি স্যার। এই হচ্ছে আমার পিএ। এই কেমন মানুষ, নিজের বউকে বলে পিএ? শালা গুন্ডা কোথাকার। ও আচ্ছা, মনে হচ্ছে রাতে ঘুমাতে পারেনি। মুচকি হাসলো বর্ষার অবস্থা দেখে। একটু পর বর্ষা আমাকে খোঁচা দিতে থাকে। কি হচ্ছে কি এসব? বলো কি হয়েছে? আমার অনেক খিদে লেগেছে, কাল রাত থেকে কিছুই খাইনি। ওই জায়গায় গিয়ে বসে থাকো। অন্য একটা টেবিল দেখিয়ে দিয়ে কথাটা বললাম। ঠিক আছে। তারপর আমি আর রুহি কাজ নিয়ে কথা বলতে থাকি। রুহি বারবার আমার হাত ধরছে। কি মেয়ে রে বাবা, সুন্দর ছেলে দেখেছে আর হাত ধরা শুরু করেছে। আর আমার শার্টটা, সেও তো কি সুন্দর মজা নিয়ে কথা বলছে। আমার সাথে সবসময় রাগ দেখায়, গুন্ডা কোথাকার, বদমাইশ। আমাকে জোর করে বিয়ে করেছে। বিড়বিড় করে বলছে আর জোরে জোরে খাবারে কামড় দিচ্ছে। বর্ষা একটু পরে জোরে চিৎকার দিয়ে উঠল, আর মুখ থেকে কিছুটা রক্ত বের হলো। কি হয়েছে, এমন করে চিৎকার দিলে কেন? খাবার খাওয়ার সময় গালে কামড় লেগেছে। একটা কাজ ঠিক মতো করতে পারো না। খাওয়া শেষ হলে এখন চলো। এখন কোথায় যাব? মরতে যাব, যাবে আমার সাথে? না না, আমি এখন মরতে পারবো না।
কেবলমাত্র বিয়ে হয়েছে, ছেলে মেয়ের মুখ আগে দেখে নিন। এটা আমি কি বললাম? আচ্ছা ঠিক আছে, আজ রাতে ছেলে মেয়ের মুখ দেখার ব্যবস্থা করছি। এখন চুপ করে আমার সাথে চলো। হায় আল্লাহ, আমার এখন কি হবে? রাতে যদি সত্যিই কিছু করে তাহলে? তার মধ্যে গুন্ডা, কিছু তো করতে পারবো না। একটু পর পেছন থেকে কে যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি মামা। কেমন আছেন মামা? ছাড়ো, একদম ধরবে না। প্লিজ মাফ করে দাও, আমি বিকেলে যেতাম আপনাদের বাসায়। এখন ধরা পড়েছিস তাই বিকেলে যেতি? তা কেমন আছিস? ভালো। আপনি আর বাড়ির সবাই কেমন আছেন? ভালো। এখন আমার সাথে বাড়িতে যাবি, চল। এখন না মামা, বিকেলে যাব। এখন হোটেলে যেতে হবে। হোটেলে কেন যাবি? অনেক রাতে এসেছি তাই হোটেলে উঠেছি। এখান থেকে হোটেলে গিয়ে কাপড় চোপড় ব্যাগগুলো নিয়ে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আর বাসায় গিয়ে যেন তোকে পাই। চলেন, আমার হয়ে গেছে। মেয়েটিকে? মামা আসলে আমি... কি হলো বল? আমি বলছি, আমি ওনার বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা, আমার বিয়ে। তারপর আমি আর বর্ষা ওখান থেকে হোটেলে এসে রেস্ট নিলাম। বিকেলে মামা বাড়িতে গেলাম। মামার বাড়ি শহরে থাকলেও কিছুটা গ্রাম এলাকার মতো। মামা একটা সরকারি চাকরি করে। মামা বাড়িতে মামি, নানি, ভাই, বোন। মা মারা যাওয়ার পর আর এখানে আসা হয়নি। বাড়িতে কেউ আছেন? সবাই দেখি আমার সামনে মুখ কালো করে এসে দাঁড়ালো। কি হয়েছে, তোমরা আমাকে দেখে খুশি হওনি? বিয়ে করেছিস? আমাদের বললি না কেন? আমার কান ধরে বলল, নানি কি করছো, লাগছে তো আমার। ছাড়বেন না মা, ছিঁড়ে ফেলেন কান। এতদিন পরে এসেছে আমাদের দেখতে। সরি মামি, প্লিজ রাগ করো না। বর্ষা তো আমার অবস্থা দেখে হাসতেছে। কই দেখি কে আমার রাজকুমারকে কেড়ে নিল? বাহ, এ তো দেখি রাজকুমারীকে বিয়ে করেছে। বর্ষা তো লজ্জায় মাথা নিচু করে আছে। এখন কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? আরে না, ভেতরে আয়। আমি বিয়ে করেছি তোমাদের বললো কে? তোর দাদি ফোন করে বলেছে। আর তোরা এখানে আসবি তোর মামা ফোন করে বলেছে। তার মানে মামা জানে আমি বিয়ে করেছি? হ্যাঁ জানে, আর এটাও জানে তুই তোর বউকে বিয়ে হিসেবে পরিচয় দিয়েছিস। নদীকে দেখছি না? ওপরে রুমে আছে। নদী হলো আমার মামাতো বোন। তারপর নদীর সাথে দেখা করতে রুমে গেলাম। সবার সাথে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে গেলাম। সকালে যেন কি বলেছিলে, তাই এখন কি শুরু করব? মানে কি বলছেন এইসব? আরে তুমি তো দেখি অনেক ভয় পাচ্ছ। কই, আমি অনেক সাহসী। হঠাৎ কারেন্ট চলে গেল আর বর্ষার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আরে আমার চাইতে তো দেখি তুমি অনেক চালু। আমার অন্ধকারে অনেক ভয় করে, উল্টোপাল্টা কিছু মনে করবেন না, প্লিজ লাইট জ্বালান। আচ্ছা জ্বালাচ্ছি, আমাকে আগে ছাড়ো। আপনি জ্বালান, তারপর আমি আপনাকে ছাড়বো। অনেক জ্বালিয়েছো, এবারে একটু মজা নেই। ফোন তো খুঁজে পাচ্ছি না, মনে হয় নিচে রেখে এসছি। তুমি এখানে বসো, আমি যাব আর আসবো। না, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। জানালার ওই জায়গায় মনে হয় কেউ আছে। ভূত আসলো না তো আবার? ভয় দেখানোর জন্য কথাটা বললাম। এবার বর্ষা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ভূত দেখে অনেক ভয় পাই। আরে কাঁদছো কেন? এবার আমার অনেক খারাপ লাগতে লাগলো, তাই মোবাইলটা অন করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আমি দেখলাম বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আছে আর কান্না করছে। চোখের পানি গাল বেয়ে নামছে আর ওর সৌন্দর্য আরও বেড়ে গেছে। কেমন যেন আমার একটা মায়া লাগতে শুরু করলো। চোখ খুলে দেখো, আলো চলে এসেছে। বর্ষা চোখ খুলে দেখলো আর আমাকে ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি না অনেক সাহসী, তাহলে অন্ধকারকে এত ভয় পাও? বর্ষা মাথা নেড়ে সম্মতি জানালো। আমি রাতে ঘুমালে রুমের লাইট অন করে ঘুমাই। তাহলে আমাদের বাসায় আমি তো লাইট অফ করে ঘুমাই, তখন তুমি ঘুমাবা কেমনে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো বলো, তা না হলে লাইট অফ করে দিব। বলছি আপনি যখন ঘুমান তখন আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। ইতিমধ্যে বাইরে অনেক ঝড় হচ্ছে, তো আজকে কি করবে? বর্ষা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর আমি ইচ্ছে করে মোবাইলের ফ্ল্যাশটা অফ করে দিলাম। সাথে সাথে আবার বর্ষা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি হলো, লাইট অফ করলেন কেন? মোবাইলের চার্জ শেষ। মিথ্যে বললাম,
আমাকে জ্বালানো, তাই না? আজকে দেখাবো মজা। আমি বর্ষাকে এক ঝটকায় ছাড়িয়ে একটু দূরে দাঁড়ালাম। প্লিজ আমাকে ভয় দেখাবেন না, আমি অন্ধকারে অনেক ভয় পাই। আপনি যা বলবেন আমি তাই করব। হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকে উঠল আর বর্ষা চিৎকার দিয়ে উঠল। আমি সাথে সাথেই গিয়ে বর্ষাকে জড়িয়ে ধরলাম, আর আমাকে অনেক জোরে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে পৃথিবীর কেউ ছাড়াতেই পারবে না। আপনি অনেক খারাপ, আমি তো বলছি আমি অন্ধকারে অনেক ভয় পাই, তারপরেও কেন আমাকে ভয় দেখাচ্ছেন? সরি, কান্না করো না প্লিজ, আর কান্না করো না। চলো এখন গিয়ে শুয়ে পড়ি, বাইরে অনেক ঝড় হচ্ছে। তারপর আমি বর্ষাকে নিয়ে খাটে শুয়ে পড়লাম। আমার তো তোমাকে জড়িয়ে ধরে শুতে মন চাচ্ছে না। প্লিজ এরকম করবেন না, আমি অন্ধকারে অনেক ভয় পাই। এক শর্তে তোমাকে জড়িয়ে ধরে শুতে পারি। কি শর্ত বলুন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আমাকে একটা কিস করতে হবে। বর্ষা আমাকে সাথে সাথে আবার গালে কিস করে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এটা কি করলে তুমি? কেন কিস করলাম? গালে কেন? আমার ঠোঁটে কিস করতে বলেছি আমি। না, আমি পারবো না। ঠিক আছে, আমাকে ছাড়ো, আমি একাই শুয়ে পড়বো। না প্লিজ এরকম করবেন না। তাহলে কিস করো। আজ বিপদে পড়েছি বলে এরকম করছেন? তুমি যা মনে করো, যদি আমাকে কিস না করো তাহলে আমাকে ছাড়ো। আচ্ছা করছি। তারপর বর্ষা তার ঠোঁট আমার ঠোঁটে ছোঁয়ালো, আর আমি সাথে সাথে বর্ষার মাথা চেপে ধরলাম। বর্ষা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। একটু পর বর্ষা আর বাধা দিল না। 10 মিনিট পর আমি ছেড়ে দিলাম। আমি আর বর্ষা দুজনে অনেক হাঁপাতে লাগলাম। তারপর বর্ষার মাথা আমার বুকে চেপে ধরে শুয়ে পড়লাম। আমার বুক কাঁপতে লাগলো। দুজনে কেউ আর কোনো কথা বললাম না। এক সময় দুজনে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে আমার ঘুম আগে ভাঙলো। মা মারা যাওয়ার পর আজকে আমি শান্তিতে ঘুমিয়েছি। লক্ষ্য করলাম বর্ষা আমার বুকের মধ্যে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে 3-4 বছরের কোনো মেয়ে ঘুমিয়ে আছে। তারপর বর্ষাকে ডাক দিলাম না। আমি আস্তে করে উঠে ফ্রেশ হয়ে বাসার বাইরে চলে এলাম। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে বসে পড়লাম। এই জায়গায় আমার মার সাথে আসতাম ঘুরতে। যখন বাবা কোম্পানির কাজের জন্য সিলেটে আসতো, তখন আমি আর মা এখানে ঘুরতে আসতাম। একদিন আব্বু বাসায় এসে মাকে বলে সে একটা ভুল করে ফেলেছে, তার কারণে নাকি কেউ একজন প্রেগনেন্ট হয়ে গেছে। আর এই কথা শোনার পর বাবা আর মার মধ্যে অনেক ঝগড়া হয়। কিছুদিন পর মা হার্ট অ্যাটাক করে মারা যায়। মাকে হসপিটালে ভর্তি করা হয়। তার কিছুদিন পর মা হসপিটালে মারা যায়। মা মারা যাওয়ার পর আমি ইতালি চলে যাই। তখন ভাবি আমার বাবার ভুলের জন্য আমার মা মারা গেছে, তাই বাবাকে মারার জন্য লোক ঠিক করেছিলাম। আর বাবাকে বাঁচাতে গিয়ে বর্ষার বাবা পঙ্গু হয়ে যায়। সবাই মনে করে তিশাকে মারার জন্য অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। তারপর আমি আরও একটা সত্য জানতে পারি, আমার মা মারা যাওয়ার জন্য দায়ী হচ্ছে আমার বাবার দ্বিতীয় স্ত্রী। বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এখন যদি বর্ষা জানতে পারে ওর বাবা আমার জন্য পঙ্গু হয়েছে, তাহলে এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর বাসায় চলে এলাম। সবাই দেখি ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। বর্ষা আমাকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। লুচ্চা বাটপার কোথাকার, বদমাইশ! কাল আমার সাথে কি করলো গুন্ডা? কোথায় গেছিলি? একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। আয় নাস্তা কর। আমরা সবাই নাস্তা করছি। বর্ষা, মামুনকে নাস্তাটা দাও। মামি। তুমি নয় তো কে? জামাই যেহেতু তোমার, তুমি তোমার জামাইকে খাওয়াও। বর্ষা বাধ্য মেয়ের মতো আমাকে নাস্তা দিল। বর্ষা সন্ধ্যায় একটা পার্টিতে যাব। কাল যার সাথে রেস্টুরেন্টে কথা বললাম সেই দিয়েছে। তুমি রেডি থেকো, ঘুমিয়ে পড়ো না আবার। দেখেন, ওই দিন অনেক রাতে ঘুমিয়েছিলাম বলে সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই বলে আমি সবসময় ঘুমিয়ে পড়ি না। তাহলে তো ভালোই, রেডি থেকো। সন্ধ্যায় বর্ষা আর আমি পার্টিতে গেলাম। আসতে না আসতে মেয়েরা এসে হাজির। বাদরটা সেও মেয়েদের সাথে কথা বলে। জি ভালো। আপনি এরকম করলে কেন? রুহির সাথে কেন কথা বলতে দিলে না? আপনি আমার বস, তাই সব বিপদে আপদে আপনাকে সাহায্য করা আমার কাজ। আমি আবার কখন বিপদে পড়লাম? বিপদে না, আপদে পড়েছিলেন আমি জানি। রুমিকে দেখি আপনি মনে মনে বলছিলেন আসতে না আসতেই আপদেরটা। সরি, আমি মোটেও এসব ভাবছিলাম না। আর রুহির সাথে কথা বলতে আমার ভালো লাগে, বুঝলা? বর্ষাকে জ্বালানোর জন্য কথাটা বললাম, কারণ কোনো স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখতেই পারে না। লাগবই তো, লুচ্চা কোথাকার! আমাকে কি দেখে খারাপ দেখা যায়? আমিও তো অনেক সুন্দর, তাহলে আমার সাথে কেন কথা বলবে না?
এ কি, বাঁদরটা গেল কোথায়? আবার আরেক মেয়ের সাথে কথা বলছে। দাঁড়া, দেখাবো মজা। বর্ষা গিয়ে পিছন থেকে আমাকে ধাক্কা দেয়। আমার হাতে থাকা ড্রিঙ্কস মেয়েটির ড্রেসে পড়ে যায়। সরি সরি সরি, আসলে আমি পড়ে যাচ্ছিলাম, তাই আপনার উপর গিয়ে পড়ি। সরি। আই এম সরি, আসলে আমার পিয়ে বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। বর্ষা, তুমি এই জায়গায় গিয়ে বসে থাকো, যাও। কি? শুনতে পাওনি? যাও। বাঁদর, লুচ্চা, বদমাইশ, আমাকে তাহলে এখানে কেন নিয়ে আসলো? মনে হচ্ছে এখানে সবগুলো মেয়ের চুল টেনে ছিঁড়ে ফেলি। এত ছেলে থাকতে আমার সামনের দিকে নজর দিচ্ছে, আর বাঁদরটা তালে তাল মিলিয়ে যাচ্ছে। হাই আপু, কি হয়েছে? আমি আপনাকে সাহায্য করতে পারি? দরকার নেই। আমি বোঝাতে যাচ্ছি, আপনি যেমন আপনার বসকে দেখে জ্বলছেন, তেমনি আপনার বসও আমাকে দেখে জ্বলবে যদি আপনি চান। আমি কেন এই বাঁদরটাকে দেখে জ্বলতে যাব? ওর যা ইচ্ছে ও তাই করুক। আপনাকে দেখে তা বোঝা যাচ্ছে। আপনারা তো বুঝে লাভ কি? আজ পার্টিতে ওই মেয়েটি আপনার স্যারকে প্রপোজ করবে, আর আমি ওই মেয়েটিকে লাইক করি, তার জন্য বলছি। কি? ওই শাকচুনি মামুনকে প্রপোজ করবে? এখন আমি কি করব? এক কাজ করেন, আপনি আমার স্যারকে নিয়ে চলে যান। ঠিক আছে। আমি মেয়েটির সাথে কথা বলছিলাম, তখন বর্ষা আমার কাছে আসলো। তোমাকে তো ওই জায়গায় বসে থাকতে বললাম, আবার আসলে কেন? আমি বাসায় চলে যাব, আপনি চলেন। যাবো আর একটু পর, যদি তোমার খারাপ লাগে তাহলে গাড়িতে গিয়ে শুয়ে থাকো, যাও। আপনার সাথে কিছু কথা আছে, এদিকে চলেন। মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামুন, বলছি না আমি বাড়িতে যাব, আমার এখানে ভালো লাগছে না। পার্টির সবাই এখন দর্শকের মতো চেয়ে আছে, আমিও দাঁড়িয়ে গেলাম ওর রাগ দেখে। এই মেয়ে, তোমার তো সাহস কম না, তুমি নিজের স্যারকে নাম ধরে ডাকছো। বর্ষা দেখি কিছু বলছে না, আমার দিকে চোখ মুখ লাল করে চেয়ে রয়েছে। আসো আমার সাথে, এখানে বসো। কি হয়েছে আজ তোমার, বলো। আমার খারাপ লাগছে, চলেন বাড়িতে চলে যাই। বর্ষাকে অন্য জায়গায় নিয়ে এসে বললাম, আচ্ছা যাব, এবারে একটু পর আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে সাথে থাকবো। আচ্ছা যাব, আর একটু পর আমরা চলে যাব। ঠিক আছে। তারপর পার্টিতে আর কোনো মেয়েকে আমার কাছে আসতে দেয়নি। আমি ভালো করে বুঝতে পারলাম অন্য মেয়েদের সাথে দেখে বর্ষা অনেক খারাপ লাগছে, তাই বারবার বলছে আমার অনেক খারাপ লাগছে, আর আমার অনেক ভালো লাগলো বর্ষাকে জ্বালিয়ে। পার্টি শেষ করে মামার বাসায় চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ আর লাইট অফ করলাম না। লাইট অফ কেন করলেন না? তুমি তো কাল বললে অন্ধকারকে অনেক ভয় পাও। তো কি হয়েছে? আমি তো আর বলিনি যে লাইট অফ থাকলে আমি ঘুমোতে পারি না। তাহলে আমাকে কিন্তু জড়িয়ে ধরবে না। ঠিক আছে, আপনি লাইট অফ করেন। আমি লাইট অফ করে শোয়ার সাথে সাথে বর্ষা আমাকে জড়িয়ে ধরলো।